আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মানহানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে ইনশাল্লাহ। এবারের নির্বাচনে 10 দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়লাভ করে আমরা সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করব সবাই ঐক্যবদ্ধভাবে, কারণ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ। 2026 জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা অফিসিয়ালি শুরু হয়েছে আজকে থেকে। অনেকদিন আগে থেকেই প্রমিস করছি যে নির্বাচনটা ঘনায় আসার পর আমি আমার এন্ডোর্সমেন্ট জানাবো যে কোন দলকে আমি এন্ডোর্স করতেছি, কোন দলকে আপনারা ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি। সেই সময় চলে আসছে। এখন আপনি ভাবতে পারেন যে এত অপেক্ষা করতেছিলাম কেন, শেষ মুহূর্ত পর্যন্ত কেন বসেছিলাম। এটার কারণ হচ্ছে এনসিপির প্রতি বায়াস। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে বান্দা এক পা আগায় আসলে সৃষ্টিকর্তা 2 পা আগায় যায়। ওরকম ভাবে এনসিপির প্রতি বায়াস এবং ভালোবাসার কারণে, অবশ্যই অনেকে বলতে পারেন যে ভালোবাসলে আবার এইভাবে গালমন্দ করতেন, এগুলাকে বিপ্লব মারানি বলে কি ব্যাপার, আপনার ঘটনা তো বুঝবেন না, সমস্যা হবে একটু বুঝতে। যাই হোক, তো এনসিপির প্রতি ভালোবাসা এবং সমর্থনের কারণে অপেক্ষা করতেছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত, দেখি না কি হয়, দেখি না তারা এক পা আমার দিকে আগে আসে কিনা, তাহলে আমি যেন 2 পা ওদের দিকে আগে যাওয়ার অবকাশ পাই। দেখি না ওরা আমাকে একটা সুযোগ তৈরি করে দেয় কিনা। না, ওরা আমাকে সেই সুযোগ তৈরি করে দিল না। কি সেই সুযোগ যেটার অপেক্ষায় ছিলাম, সেইটা আশা করি আপনারা জানেন যারা আলোচনা শোনেন আমার অবস্থান সম্পর্কে, যে আমার জন্য ডিল ব্রেকার ছিল জামায়াতের সাথে জোট। অন্যান্য যে বিষয়পত্র আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনার অবকাশ আছে, কিন্তু জামায়াতের সাথে জোট করা আমার দৃষ্টিতে একটা ডিল ব্রেকার। সেটা কেন, সেটা তো অনেক সময় আলোচনা করছি, আজকে তো অবশ্যই আরেকবার টাচ করবো। তখন আমরা শুরু করি তাহলে নির্বাচনী প্রচারণা দিয়ে, যে শুরু করলো তারা বিএনপি এবং জামাত। শুরুতে যেটা একটু শুনলাম একজন আরেকজনের পেছনে লাগছে, এবং এটা এক সৌন্দর্য। এখন নির্বাচনী এই জিনিসটা আমরা দেখি নাই গত 17 বছর ধরে। আওয়ামী লীগের আমলে যেরকম হয়তো কি জানি বলে, ওই যে জাতীয় পার্টি ছিল বিরোধী দলে, সে হচ্ছে বজ্রকণ্ঠে আওয়ামী লীগের সমালোচনা করতেছে, এমনভাবে সমালোচনা করে ওই যে শেখ হাসিনার আইনজীবীর মতো। শেখ হাসিনার আইনজীবী ভদ্রলোক, শেখ হাসিনার ফাঁসির রায় হয়, শেখ হাসিনার আইনজীবী মুখে হাসি, আমি কষ্ট অনুভব করতেছি, এরকম। সো জাতীয় পার্টি এভাবে কষ্ট অনুভব করে হচ্ছে আওয়ামী লীগের সমালোচনা করতে, একটা জোক ছিল বাংলাদেশ, রাইট? সো আমরা ভয় পাচ্ছিলাম যে এরকম হবে নাকি জামাতের সাথে একটা ঐক্যমত্যের সরকার অথবা জাতীয় সরকার, এরকম করে কোনো একটা ভাগ বাটোয়ারার নির্বাচন হবে কিনা। সো আজকে হচ্ছে কত 22 তারিখ জানুয়ারির, আর 1 মাস আছে নির্বাচনের। এই 1 মাসের মধ্য পর্যন্ত এখন পর্যন্ত এমন কোনো কিছু আমরা দেখতে বা শুনতে পাচ্ছি না যে এখানে সমঝোতা বা আমিডামি নির্বাচন হতে যাচ্ছে। মনে হইতেছে রিয়েল একটা নির্বাচন হবে। নাও নির্বাচনী প্রচারণা শুরু করলো বিএনপি, তারেক রহমান সিলেট থেকে। খালেদা জিয়া সবসময় এভাবে করতেন, নির্বাচনী প্রচারণা শুরু সিলেট থেকে, শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করে। সো সেইটার ধারাবাহিকতায় তারেক রহমান ওখান থেকে শুরু করছেন, ধরে নিচ্ছি। সো সিলেট থেকে শুরু করলেন। এতদিন পর্যন্ত তারেক রহমান মানে কিছুটা লাগাম ধরে সমালোচনা করতেছিলেন প্রতিপক্ষের, অলমোস্ট করতেছিলেন না বললেই চলে। উনি অলমোস্ট হচ্ছে এতদিন মুখ বন্ধ রাখছেন এবং বিএনপির কি মিশন ভিশন সেগুলো নিয়ে কথা বলতেছিলেন। প্রতিপক্ষকে প্রতি সেইভাবে আক্রমণাত্মক ছিলেন না, কিন্তু এই সমাবেশে দেখলাম যে উনি একেবারে ডালা খুলে দিয়েছেন। শতভাগ রাজনৈতিক প্রতিপক্ষের সাথে যেরকম আচরণ, যে রকম ভাষা, সেইভাবে করেই করছেন। অবশ্যই শেখ হাসিনার মতো মুখরা শাকচুন্নি মার্কা ভাষা না, ভদ্র ভাষা কিন্তু আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন। সো এখন এটা যদি ওনার স্ট্র্যাটেজি হয়ে থাকে যে আমি যখন অফিসিয়ালি নির্বাচনী প্রচারণায় নামবো তখন থেকে আমি
ফাইন, নাইস। তাহলে মানে অ্যাটলিস্ট একটা স্ট্র্যাটেজি আছে, এটা দেখতেও তো ভালো লাগে। একমত হইবা না হই, সেটা যদি ওনার স্ট্র্যাটেজি হয়, এবং এগেন সেখানে দ্বিমত হওয়ার কিছু নাই, কিন্তু বলতেছি যে যখন দেখা যায় যে কারো একটা প্ল্যান আছে, কোনো একটা স্ট্র্যাটেজি আছে, সেটা না একটা আশার জন্ম দেয়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানও আক্রমণ করছেন বিএনপিকে, তবে উনি খুব যথেষ্ট রয়েছে করছেন এবং বারবার করে উনি ওনার এই ভাষণে বারংবার করে উল্লেখ করছেন যে আমি কোনো আক্রমণাত্মক হইতে চাই না, আক্রমণ করতে চাই না। সো এটা আন্ডারস্ট্যান্ডেবল, কারণ ফ্যাসিজম, শেখ হাসিনার 17 বছরের ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইয়ে এরা সবাই সবাই ভিকটিম, সবাই একে অপরের সাথে থেকে লড়াই সংগ্রাম করছে। সুতরাং কিছুটা একে অপরের প্রতি সহানুভূতি কাজ করে, তো সেই বাস্তবতায় আর কি ব্যাপারটা এরকম। কিন্তু সামনে যত যাবে, স্পেশালি দলীয় যারা আরও নেতাকর্মী আছে, এরা তো আছে চুরি কামড়াকামড়ি করার জন্য। নেতৃস্থানীয় পর্যায়ে জিনিসটা অতটাও হস্টাইল ঠিক না। নেতৃস্থানীয় পর্যায়ে নিয়ে কথাটা বলি এখন, যেই কারণে যে জামাত এবং বিএনপির এই দুইজনের যে দলনেতা তারেক রহমান এবং শফিকুর রহমান, এই দুইটা চরিত্র ব্যক্তিগতভাবে আমার জন্য পিক করাটা কঠিন করে তুলছে। আপনি এখন বলতে পারেন কি বলার, আপনি না এনসিপিতে আসতেছি। বিএনপির তো চাঁদাবাজ সারা দেশ ভর্তি আছে, এটা তো জানা কথাই। আর জামাত ইসলামের সারা দেশে চাঁদাবাজ নাই। এটার কারণ কি, কেন জামাত ইসলামের সারা দেশে চাঁদাবাজ নাই? জামাত ইসলাম ভালো দল, ইসলামী দল, ন্যায় নীতি না, সেই কারণে না, এগুলো সব বদমাইশ। এটার কারণ হচ্ছে জামাত ইসলাম এর আগে কখনো ক্ষমতায় যায় নাই। বিএনপির হয়ে ক্ষমতার অংশ হয়েছে, কিন্তু সারা দেশে যে কর্মী বাহিনী থাকা, তারপর চাঁদাবাজি করা, লুটতরাজ করা, ক্ষমতায় যাওয়ার পর চাঁদাবাজি কি করে? যারা বিরোধী দলে থাকে তারা, তা তো না, যারা সরকারি দলে থাকে তারা। সো যারা সরকারি ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, তাদের গুন্ডা পান্ডা বাহিনী গড়ে উঠছে সারা দেশে। জামাতের সেটার প্রয়োজন পড়ে নাই, সেই বাস্তবতাও তৈরি হয় নাই। যখন তৈরি হবে, যখন তারা এককভাবে সরকার গঠন করবে, তখন তাদের চাঁদাবাজ তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা সোনার বাংলা, এটা আমেরিকা না। এবং যারা জামাত করে এরা সোনার বাঙালি, এগুলো সব বাটপার এবং চাঁদাবাজ এবং গরিব। বিএনপি আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করবে কিনা ওরা আশা করতেছি না এবং মনে করতেছি না, কিন্তু তাদেরকে নিয়ে ভয় আরেক জায়গায়, সেটা নিয়ে এখন আমরা কথা বলবো, রাইট? এনসিপির ব্যাপারে যেটা বললাম যে আমি আমার এন্ডোর্সমেন্ট জানাইতে এত দীর্ঘ সময় নিচ্ছিলাম, আমি অপেক্ষা করতেছিলাম দেখতে যে জামায়াতের সাথে তো একটু ভোট সিট বন্টন নিয়ে একটু ঝামেলা চলতেছিল, শেষ দিকে আলোচনা শুনতেছিলাম, যেই কারণে খিলাফতে মজলিস বের হয়ে গেছে। খিলাফতে মজলিস আরও বেশি সিট চাচ্ছিল, তো বেশি সিট কোত্থেকে দিবে? এনসিপির কাছ থেকে নিয়ে দিতে হবে, রাইট? সো তখন আবার আমরা শুনতেছিলাম যে এনসিপিকে 10টা সিট দেওয়ার ব্যাপার অফার করা হয়েছে জামাতের পক্ষ থেকে। তো সেরকম কিছু হলে এনসিপি বের হয়ে আসতো, এবং বের হয়ে আসলে তখন এনসিপিকে সমর্থন জানানোর একটা অবকাশ তৈরি হতো। তাইলে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এনসিপির এই গুন্ডা পান্ডা, এই বদমাশি, ফ্যাসিজম আপনারা সারাদিন গালমন্দ করেন বিপ্লব মারানি বলে, এবং আপনি সবসময় আর্গিউ করে আসছেন যে এনসিপি ক্ষমতায় আসলে তো আর পারবে না, থিওরিটিক্যালি স্পিকিং। হাইপোথেটিক্যালি ওরা ক্ষমতায় আসলে ফ্যাসিজম কায়েম করবে বাংলাদেশে। কেন? কারণ হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসা তাদের জন্য ইজ নট অ্যান অপশন। আওয়ামী লীগ আসলে এটা তাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন। সো তারা কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিবে না, এবং সেটা করতে গেলে আওয়ামী লীগ যেইভাবে বিএনপি জামাত বিরোধী দলকে দমন করতে করতে একটা ফ্যাসিস্ট, একটা অসুরে পরিণত হয়েছিল, এনসিপির একই অবস্থা হবে, তারও আওয়ামী লীগকে দমন করতে করতে একটা অসুরে পরিণত হবে। এটার ব্যাপারে কোনো সন্দেহেরই অবকাশ নাই। যেমন আলোচনা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিবে, সেই ধরনের মুচলেখা দিয়ে তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারছেন, এরকম একটা আলোচনা আছে। এবং সেটা অবশ্যই কিছু না কিছু একটা না কোথাও না কোথাও তো আছেই, নাহলে তার উনি ফিরতে পারতেন না, এতদিন তুমি নিজেই বলছেন এটা ওনার হাতে ছিল না, রাইট? সো কিছু তো একটা হয়েছে আমরা জানি, এবং সেটা মোস্ট লাইকলি, মোস্ট পটেন্সিয়ালি এটা হওয়া খুবই বাস্তবিক এবং রিজনেবল, প্লজিবল যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়ার শর্তে উনি আসছেন। এবং তারা তো কখনোই বিএনপি সেভাবে বলে না যে আওয়ামী লীগকে, ওই যে এনসিপি যে ভাষায় কথা বলে, এবং এটা অনেকটা ধরে নেওয়া যায় যে বিএনপি আস্তে আস্তে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়ার পথ সুগম করে দিবে। সো এসব কনসিডারেশনের কারণে এনসিপিকে কোনোভাবেই সমর্থন করার সুযোগ ছিল না। নাও যেই কারণে তারপর আমি এনসিপিকে সমর্থন করতাম, এন্ডোর্সমেন্ট জানাইতাম, যে জানানোর সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করে বসেছিলাম, যেটা জামাতের হাত ছাড়ে কিনা সেটা তো আর হয় নাই। সেই কারণটা যেখানে নিহিত যে এনসিপি ওই রকম অসুর হয়ে উঠতে সময় লাগবে, তাদের সারা দেশে গুন্ডা বাহিনী নাই, সারা দেশে চাঁদাবাজি, মানে ব্যক্তিগত লেভেলে সারা দেশের মানুষের নাভিশ্বাস তুলে ফেলার মতো তাদের বাহিনীটা নাই। কিন্তু বাংলাদেশে তো অবশ্যই যেই সরকারি দলে যা, তার বাহিনীর কোনো অভাব হয় না, তারপর দিনই মৌমাছির কোনো অভাব হয় না, রাইট? এখন সব বিএনপি, কিছুদিন আগে ছিল সব আওয়ামী লীগ, এনসিপি ক্ষমতা আসলে সব তখন এনসিপি হয়ে যাবে। তখন সব পডকাস্ট মারানি, যে গরিব ইউটিউবার বাংলাদেশে, তারা সবাই এনসিপির লোকজনকে ডেকে ডেকে পডকাস্ট মারাবে তখন তারা, ক্ষমতার আরেকটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে গরিবগুলো। সো এনসিপির সারা দেশে চাঁদাবাজ নাই, কিন্তু এগেন ক্ষমতা যাওয়া মাত্র অলরেডি আমরা দেখছি এনসিপির পরিচয় হোক, বৈষম্য মারাঠির পরিচয় হোক, এরা সারা দেশে কি একটা অবস্থা করছে, যে সামান্য একটু সুযোগ পাইছে। এর মধ্যে একটা বিপ্লবোত্তর সময়ে এই আওয়ামী ফ্যাসিজম থেকে উত্তরণের পর মানুষের এখনো মনের মধ্যে আওয়ামী ফ্যাসিজমের দগদগে ক্ষত, এর মধ্যে এরা ফ্যাসিজম চালু করে ফেলছে, এর মধ্যে এরা সুযোগ পেয়ে খাওয়া দাওয়া শুরু করে দিছে। সো যখন পূর্ণমাত্রায় ক্ষমতা পাবে এবং 2-3 বছর পুরা দেশের
কর্তৃত্বদের হাতে থাকবে তখন কি হবে এটা বলার অপেক্ষা রাখে না। সো আমরা যেটা বোঝার চেষ্টা করি একটা কম্পারেটিভ স্টাডি, রিলেটিভ স্কেলে তুলনামূলকভাবে কে কাটছে কত বেশি খারাপ। বাঙালির তার ভাগ্য পরিবর্তন হবে না, হইতে যাচ্ছে না, কথা বললে তো ভালো লাগে না তোদের। রিলেটিভ স্কেলে কে কম খারাপ হবে, রাইট? তো সেই জায়গা থেকে অ্যাগেন এনসিপি আসলে ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা ভয় আছে ছিল, কিন্তু অ্যাগেন সারা দেশের মানুষের নাভিশ্বাস তুলে ফেলার মতো গুন্ডা পান্ডা বাহিনী তাদের নাই। বাট ওয়ান মোর টাইম হয়ে যেত, হ্যাঁ হয়ে যেত, সেটা সমস্যা নেই। দুধের মাছি সকলে এসে সব এনসিপি তখন সারা বাংলাদেশে। এটা আমার জন্য একটা খুব ডিফিকাল্ট কল ছিল আর কি, যে কি করবে না। জামাতের সাথে থাকায় আমার জন্য যেহেতু কলটা ডিফিকাল্ট না, সেটা যে জায়গাতে আমাতে তারা বলতেছে যে চাঁদাবাজ নাই সারা দেশে, চাঁদাবাজি করবে না, এটা কতটুকু সত্য সেটা নিয়ে আমার মনে সন্দেহ আছে। আমি উড়ে ফেলে দিচ্ছি না তাদের পুরোপুরি কথা, কিন্তু ওয়ান মোর টাইম তারা কখনো ক্ষমতা আসে নাই দেখে আমরা জানি না, জানার সুযোগ পাই নাই। যখন এরা ক্ষমতা আসবে সারা দেশে চাঁদাবাজ ভর্তি হয়ে যাবে জামায়াতের। এবং সবচেয়ে ভয়ের কথা যেটা নিয়ে, জামাতকে নিয়ে যে সবচেয়ে ভয়, যেটা সবসময় বলে আসছি, যে এটা কিন্তু আজকে বলতেছি না, এই আপনার বিপ্লবের আগে থেকে যারা নিয়মিত শোনেন, এটা আমি আজীবন বলে আসছি, অনাদিকাল থেকে এই আর্গুমেন্ট আমি করে আসছি, যে এই ধর্মভিত্তিক দলগুলা জামাত এগুলা বিএনপি আওয়ামী লীগের চেয়ে খারাপ, বিএনপি আওয়ামী লীগের চেয়ে ভয়ানক। কারণ বিএনপি আওয়ামী লীগ অপরাধ করে সেটা নিয়ে আপনি তর্ক বিতর্ক করতে পারেন, থিওরিটিক্যালি করতে পারেন, ধরে নিয়ে যায় বাক স্বাধীনতা, সে ঠিক আছে, কিন্তু থিওরিটিক্যালি আপনার করার অধিকার আছে, সংবিধান আপনাকে সেই অধিকার কিন্তু দেয়। জামাতিরা বা ধর্মভিত্তিকের আসলে এরা সংবিধানই বাদ দিয়ে দিবে, এটা তো জানা কথা, তো বলতেছে এটা শরিয়া আইন কায়েম করতে হবে এবং মানুষের লেখা সংবিধান চলবে না, আল্লাহর আইন নামাইতে হবে, রাইট? এবং জামাতের শফিকুর রহমান যত চেষ্টাই করেন উনি পারবেন না, যেটা বলতেছিলাম যে শফিকুর রহমান এবং তারেক রহমান এরা দুইজন পরিবর্তিত ভালো মানুষ বলে মনে হচ্ছে, বিশ্বাস করতেছে। এবং শফিকুর রহমান যেসব কথা বলতেছেন এগুলো নির্বাচনের আগে ভং ধরা কথা বলে আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে উনি জেনুইনলি লিবারাল চিন্তাভাবনার, ভদ্রস্থ চিন্তাভাবনার একজন মানুষ, যেই কারণে ওনাকে ব্যানার হিসেবে ব্যবহার করে, ওনাকে ফেস হিসেবে ব্যবহার করে জামায়াত এই নির্বাচনী বৈতরণীটা পার হইতে পারতেছে। যখনই পার হবে এরা, তখন এই ভদ্রলোকই কোণঠাসা করে ফেলবে জামাতিরা, এরাই কোণঠাসা করে ফেলবে। তখন যদি উনি বলেন নারীকে এই করতে হবে, সে কারণে যে এখন যে লিবারেল কথাবার্তা, তখন ওনাকে ঝেঁটিয়ে জামাতি কোণঠাসা করা হবে। এগেন এগুলো এখন এরা করতেছে না, কারণ এখন ওনাকে প্রয়োজন। ওই যে কি বলে, হিলারি ক্লিন্টন বলছিল যে ইউজফুল ইডিয়াট, উনি হচ্ছে এখন জামাতের ইউজফুল ইডিয়াট। তো জামাত এরা যখন ক্ষমতা আসবে, এরা যেটা ভয়ের কথা, যে এরা হইতেছে, যেটা বললাম, আপনি সাংবিধানিকভাবে অ্যাটলিস্ট এই দেশে বাক স্বাধীনতা আছে, এই দেশে আপনি বিতর্ক করার সুযোগ আছে, এই দেশে আপনার ওই যে ভোট সিস্টেমে আপনি সরকার পরিবর্তন করতে পারবেন। মাশাআল্লাহ এনারা কিন্তু শরিয়া আইন কায়েম করতেই হবে। ওয়ান মোর টাইম, শফিকুর রহমান না চাইলেও পারবেন না উনি, আশেপাশে সবাই মিলে তখন সবাই তো ফ্যাসিস্ট, বাংলাদেশে যারাই ক্ষমতা আসে আজীবন ক্ষমতা পাকাপোক্ত করার ধান্দা খুঁজতে থাকে। তখন এই যে এরা তো আর ফ্যাসিস্ট না, এটা জঙ্গি, এই জঙ্গিরা যেটা করবে, তখন শরিয়া আইন ধর্মের গণতন্ত্র মানি নাই সেই বলে এরা সংবিধান বাদ করে এরা তখন পাকাপোক্ত করবে এদের। এবং তার ফলে যেটা হবে, আপনি ধরেন হাতের কাছে এখন ইরানের ঘটনা আছে, রাইট? এবং সকল এরা নেশন আপনি দেখেন, অথবা মুসলিম যে বিশ্বগুলা তথাকথিত, কোথাও গণতন্ত্র নাই, সবখানে ফ্যাসিজম, কথা বললে তুলে নিয়ে যাচ্ছে, কতল কিসাস করে কল্লা ফেলে দিচ্ছে। আপনি চিন্তা করেন ইরানের যে আন্দোলনটা হয়েছে, 850 ইরানিকে কি যে বলে গলা কাটার জন্য, ফাঁসি দেওয়ার জন্য ওরা প্রস্তুত করছিল, পরে তো ট্রাম্পের দাবরানি খেয়ে এটা বন্ধ হয়েছে। 2026 সালে পৃথিবীর কোথায় এটা সম্ভব? পৃথিবীর কোথায় এইভাবে 1000 মানুষকে ফাঁসি দেওয়া প্রথমত সম্ভব? দ্বিতীয়ত কি কারণে? সরকারের বিরুদ্ধে আন্দোলন করায়। একটা দেশের নাগরিক সরকারের বিরুদ্ধে তার অনাস্থার কথা জানাইতে পারবে না, সেটা হইতেছে মানে মৃত্যুযোগ্য অপরাধ। বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনি হয়তো এখন ভাবতে পারেন বা আর্গিউ করতে পারেন যে ও মা, শেখ হাসিনার বিরুদ্ধে করলে তো গুলি করে মেরে ফেলতেছে, বা সরকারের বিরুদ্ধে করলে তো সরকার গুলি করে মারেই, এখানে আলাদা কি? না, এখানে আলাদা মানে কি, ফান্ডামেন্টালি আলাদা। সরকার যখন রাস্তাঘাটে যখন আন্দোলন সংগ্রাম হয়, তখন যখন মানুষ মরে গুলিতে পুলিশের, তখন সরকার আর্গিউ করার একটা সুযোগ পায় বা এই আর্গুমেন্ট দেখায় যে আমরা তো কি জানি বলে বিদ্রোহ করার কারণে মারি নাই, আমরা তো সরকারের সমালোচনা বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে মারি নাই। কেন এটা ওরা বলতে পারে না? কারণ সংবিধান সেই অধিকার দেয়, এটা সাংবিধানিক অধিকার মানুষের আন্দোলন সংগ্রাম করা। তখন তারা বলে কি? তখন তারা বলে আমরা ভায়োলেন্স অ্যাড্রেস করতে গিয়ে তখন এই ঘটনাটা ঘটছে। বেসিক্যালি এই ধরনের কর্মকাণ্ডের কোনো সাংবিধানিক, নৈতিক, প্রাতিষ্ঠানিক, দাপ্তরিক ভিত্তি নাই। কেউ যদি করে কাগজে কলমে সে অন্যায় করতেছে। ইরানের সে চিন্তা করেন, যখন আপনি 750 লোককে আপনি ফাঁসি দিতেছেন, এই কারণে আপনি এটা বলে ঠান্ডা মাথায় তাদেরকে স্টেজে তুলে ফাঁসি দিবেন, তখন এই আর্গুমেন্ট দেখানোর কোনো সুযোগ নাই যে ওইখানে আমি হইতেছে কি জানি আন্দোলনকারী বা বিক্ষোভকারী বা ধ্বংসকারী জিনিসপত্র এদেরকে থামাইতে গিয়ে পুলিশ। এটা আপনি সিম্পলি এই মেসেজ দিচ্ছেন, আপনি সিম্পলি এইটাই বলতেছেন আপনি সবাইকে, সারা পৃথিবীর সামনে, আপনাদের দেশবাসীর সামনে, যে এদেরকে মারা হচ্ছে একমাত্র সরকারের বিরোধিতা করায়। সরকারের বিরোধিতা হত্যাযোগ্য অপরাধ, এবং এটা শেমলেসলি এরা এটা বলতেছে সবার সামনে।
তার মানে কাগজে কলমে এরা সরকারের সমালোচনা করা যাবে না, কাগজে কলমে সরকারের সমালোচনা করাই হত্যাযোগ্য অপরাধ। এখন দেখেন এগুলা আফগানিস্তানে কি চলতেছে, ইরানে কি চলতেছে, সৌদি আরবে কি চলে, আরব স্প্রিং একটা হয়েছে, এগুলো তো আমাদের সব, তো এটা নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। জামায়াত ইসলামকে নিয়ে ভয়, যেটা বললাম শফিকুর রহমান ভদ্রলোক, তিনি আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি কোন ঠাসা হয়ে যাবেন, উনি টিকতে পারবেন না। গুরুত্বপূর্ণ কথা সবচেয়ে যেটা অনেকবার বলছি সেটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগ, বিএনপি বা ট্র্যাডিশনাল রাজনৈতিক দলের ব্যাপারে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে তারা ক্ষমতায় থাকলে আপনি সেই দলের সমালোচনা করলে, আপনি রাজনীতি নিয়ে কথা বললে, রাজনৈতিক বিষয়ে নাক গলাইলে, তখন আপনার উপর খড়গহস্ত নেমে আসার একটা ভয় থাকে। যারা রাজনীতি নিয়ে মাথা ঘামায় না তারা তাদের মতো করে থাকে। ইয়েস, আপনি রাজনৈতিক দুর্বৃত্তায়নের ছিটে ফোটা নানানভাবে সে পড়ে, পরোক্ষভাবে সেটা ভিন্ন আলাপ। সরাসরি আপনি আপনাকে নিয়ে থাকলে কিন্তু আপনারা কেউ ঘাটতে আসতেছে না। কত ফ্যাসিজম, পিক ফ্যাসিজম আমলে কয়টা মানুষ গুম হয়েছে? 10,000 মানুষ ধরলাম, 2-3 হাজার মানুষ ধরলাম, 10,000 মানুষ। বাংলাদেশের জনসংখ্যা কত? 20 কোটি মানুষ। তার মানে 20 কোটি মানুষের মধ্যে মাত্র 10,000, 2-3 হাজার মানুষ গুম হয়েছে। মানে যারাই হচ্ছে এগেন রাজনীতি নিয়ে কথা না বললে আপনি এই দেশে মোটামুটি একভাবে ছিলেন, আপনি থাকতে পারতেন একভাবে। আপনার ব্যবসাপাতি ক্ষতিগ্রস্ত হইতো এসব থাকলে চাঁদাবাজদের কারণে, সেটাও স্টিল সামথিং যেটা ইউ ক্যান অ্যাকসেপ্ট। বাংলাদেশের মতো দেশে এটার মধ্যে আপনি বড় হয়েছেন, এটা আপনি কিছুটা মেনে নেওয়ার মতো। জামাত বা রাজনৈতিক ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলোর নিয়ে যেটা সমস্যা, যেটা সবসময় বলে আসছি, এরা আপনার বেডরুমে ঢুকবে এসে, এরা আপনার লাইফের কিভাবে খাইলেন, কিভাবে শুইলেন, খাওয়ার আগে দোয়া পড়ছেন কিনা, স্ত্রী সহবাসের আগে দোয়া পড়ছেন কিনা, মসজিদে নামাজ পড়তে গেছেন কিনা, লাইফের জীবনকে তটস্থ করে ফেলবে। দেখেন স্বাধীনতার বিষয়ে এটা তো আমরা সবাই বলি সবসময় যে পাখিকে যত দুধ কলা দেন সে খাঁচায় থাকবে না, সে খাঁচার দরজা খোলা মাত্র ফুরুত করে পালাবে। আপনি একটা মানুষকে জেলে ঢুকিয়ে রেখে তাকে যত মাছ মাংস খাইতে দেন, সে দরজা খুললে সে সকল কিছু ফেরে পালাবে। সো মানুষ পরাধীনতা, মানুষ তার স্বাধীনতা হরণ করা, এটা মানুষের কাছে সবচাইতে বিগেস্ট ডিল। অ্যাগেন আপনি চাঁদাবাজদের সাথে আপনি করতে রাজি, নেগোশিয়েট করে আপনি সেটা মেনে নিতে রাজি একভাবে, দুর্বৃত্তায়নের মধ্যে একভাবে আপনি নেগোশিয়েট করে, যখনই আপনার স্বাধীনতা। এবং দেখেন আওয়ামী ফ্যাসিজমের সকল মানুষ বিরক্ত প্রতিশ্রদ্ধ হয়েছে সবচেয়ে বেশি যেই কারণে, এই স্বাধীনতার কারণে। বাক স্বাধীনতা ছিল না বিধায়। আর এই ধর্মভিত্তিকের আসলে শুধু বাক স্বাধীনতা না, কোনো ধরনের স্বাধীনতা, সব কিছুর মধ্যে বাম হাত ঢুকাবে। এবং এটা আমার কথা না, এটা আমার শিওর। আপনারা কারো যদি বিশ্বাস করতে কষ্ট হয়, গত 1 বছর কম দেখেন নাই, হ্যাঁ, ওনা রাস্তার মধ্যে কোন মেয়ে ওনা পড়ছে কি পড়া নাই, সেটার মধ্যে ওরা এসে, তো এটা হচ্ছে এদেরকে নিয়ে ভয়। সো ধর্মভিত্তিক দল ক্ষমতা আসলে যেটা হবে, বাংলাদেশের একটা ইরিপেয়ারেবল ক্ষতি হয়ে যাবে, একটা ইরিপেয়ারেবল ড্যামেজ হবে। নাও আমি কি নিশ্চিত জামায়াত ক্ষমতা আসলে বা এরা ধর্মভিত্তিক ক্ষমতা আসলে এরকম হবেই? নিশ্চিত কোনো কিছু তো নিশ্চয়তা দিয়ে বলা যায় না, কিন্তু স্টেকটা হতেছে টু হাই, স্টেক ইজ টু হাই, যেটা নিয়ে রিস্ক নেওয়া, চান্স নেওয়াটাও খুবই রিস্কি। এখন এনসিপি তো আর ক্ষমতায় হচ্ছে, সে 30টা আসনে নির্বাচন করতেছে, সে তো আর ক্ষমতায় যাবে না। সে আলটিমেটলি যেটা করবে, বেস্ট কেস সিনারিওতে আমরা যদি ধরেন এনসিপিকে সমর্থন করি, তাকে জয়যুক্ত করার চেষ্টা করব, তাহলে কি হবে? অ্যাগেন এনসিপি লড়তেছি মাত্র 30টা আসনে, রাইট? সো সে সরকার গঠন করতে যাচ্ছে না। বেস্ট কেস সিনারিওতে এনসিপি জয়যুক্ত হওয়া মানে জামাত জয়যুক্ত হওয়া, এনসিপির হাত শক্ত করা মানে জামায়াতের হাত শক্ত করা, এনসিপির জন্য জনসংযোগ করা মানে জামায়াত ইসলামের জন্য জনসংযোগ করা। সেটা করতে কি আপনি রাজি? আপনি কি বিএনপির বিপরীতে, হ্যাঁ, বিএনপির বিপরীতে কি আপনি জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে রাজি? বিএনপি ক্ষমতায় গেলে যেসব ভয় বিএনপিকে নিয়ে, বনাম জামায়াত ক্ষমতায় গেলে যেসব ভয় জামায়াতকে নিয়ে, এই দুইটা ভয়ের মধ্যে কোন ভয়টা আপনার কাছে বড়তর, কোন ভয়টা আপনার কাছে নন নেগোশিয়েবল, সেটা যার কল শেষে দিবে। তো আমার ব্যক্তিগত এন্ডোর্সমেন্টের জায়গা থেকে সকল কিছু কনসিডার করে, এবং তার সমান একজন পরিবর্তিত মানুষ, যদি উনি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন এসব গুন্ডা পান্ডা, যেটার প্রতি একটা কমিটমেন্ট ওনার অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি, আমাকে যদি চান্স নিতে হয় তাহলে আমি হচ্ছে ধর্মভিত্তিক দলকে নিয়ে চান্স দিব না। এটার একটা ফিরে আসার রাস্তা রাখবেন এরা, বিএনপিকে নিয়ে চান্সটা নিতে চাচ্ছি আর কি। সো যেই কারণে 2026 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতি আমি আমার এন্ডোর্সমেন্ট এবং সমর্থন ব্যক্ত করলাম।